আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে থাকছে সপ্তম শ্রেণীর গল্প কতকাল ধরে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কতকাল ধরে হচ্ছে বিশ্লেষণমূলক একটা গল্প। এখন আমাদের জানতে হবে যে বিশ্লেষণমূলক গল্প কীরকম হয়। আমরা বিবরণমূলক গল্প পড়েছি, আমরা তথ্যমূলক গল্প পড়েছি, আজকে আমরা পড়ব বিশ্লেষণমূলক গল্প। বিবরণমূলক গল্প লেখায় কোনো বস্তু, বিষয় বা ঘটনার বিবরণ থাকে, আর তথ্য লেখায় কোনো বিষয়ের তথ্য উপস্থাপন করা হয়। আর যখন আমরা বিশ্লেষণমূলক লেখা লিখি তখন বিবরণও থাকে, তথ্যও থাকে। বিবরণ আর তথ্য এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যে রচনায়, সেটাই হচ্ছে বিশ্লেষণমূলক রচনা। তাহলে আমাদের এই বিশ্লেষণমূলক রচনা কতকাল ধরে লিখেছেন আনিসুজ্জামান। আনিসুজ্জামান সম্পর্কে একটু ছোট্ট করে জানি। আনিসুজ্জামানের জন্ম হচ্ছে 1937 সালে আর মৃত্যু হচ্ছে 2020 সালে। তার লেখা বইয়ের মধ্যে মুসলিম মানুষ, বাংলা সাহিত্য, স্বরূপের সন্ধানে, বিপুল পৃথিবী ইত্যাদি উল্লেখযোগ্য। আমরা যদি আনিসুজ্জামান সম্পর্কে আরও জানতে চাই তাহলে তোমরা গুগল সার্চ দিয়ে আনিসুজ্জামান সম্পর্কে পড়ে নিবা। আমাদের বইয়ের তথ্য যতটুকু আছে ততটুকুই আমি তোমাদেরকে দিলাম, বেশি দিলাম না, কারণ তোমাদের বইয়ের বাইরে আবার বেশি দিলে তখন তোমরা হয়তো বলবা যে এগুলো তো আমাদের আসবে না, এই জন্য অতটুকু এখানে রেখেছি। যাই হোক, পরবর্তী অংশে যাই আমরা। এখানে আমরা যেহেতু কতকাল ধরে পড়ব, কতকাল ধরে গল্পটাতে 2500 বছর আগের কাহিনী। সেই কাহিনীর মানুষ তারা কেমন ছিল, তাদের পোশাক আশাক কেমন ছিল, তাদের খাওয়া দাওয়া কেমন ছিল, তারা কি করতে পছন্দ করত, ছেলেদের পোশাক আশাক কেমন ছিল, ছেলেরা কি খেলাধুলা করত, তখনকার যানবাহন কেমন ছিল, তখন ক্ষমতা কাদের হাতে থাকতো, এই নানা কাহিনী নিয়ে এই গল্পটা আনিসুজ্জামান লিখেছেন। তাহলে চলো আমরা কতকাল ধরে গল্প শুরু করি। আমি এখানে তোমাদের গল্পের প্রথম অংশের একটু আলোচনা দিয়েছি আর শেষের অংশের একটু আলোচনা দিয়েছি। রিডিংয়ের পুরো রিডিং আমি এখানে দিই নাই, কারণ রিডিং দিতে গেলে অনেক সময় চলে যায়। মোটামুটি আমি প্রশ্নগুলোর আলোচনা করে দিব। আর একটা তোমরা কতকাল ধরে ক্লাস পাবা, সেখানে নৈবিত্তিক মানে ছোট প্রশ্নগুলো থাকবে, কথায় উত্তর প্রশ্নগুলো থাকবে। মোটামুটি 2টা ক্লাস দেখলেই তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে বলছে আনিসুজ্জামান যে বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছরের ইতিহাস, হয়তো আরও বেশি সময়ের। বলতেছে 2500 বছরের থেকে বেশিও হতে পারে। ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। এই ইতিহাসের কাহিনীগুলো আলো আধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। বলতেছে আলো আর আধারে যেমন খেলা হয়, আমাদের এই ইতিহাস, বাংলার ইতিহাসও ওইরকম আলো আধারের খেলার মধ্যে ঢাকা পড়ে গিয়েছে। ইতিহাস বলতে শুধু রাজরাজরাদের কথাই বোঝায় না। ইতিহাসে কি শুধু রাজা বাদশাহী থাকে? না, ইতিহাসে সাধারণ মানুষও থাকে। এককালে এদেশে রাজরাজরা ছিল না, তখন দেশের কারা ছিল? সাধারণ মানুষই বেশি ছিল। তারা কি করতো? নিজেরাই বুদ্ধি যুক্তি পরামর্শ করে কাজ করতো, চাষাবাস করতো, ঘর বাঁধতো, দেশ চালাতো। হ্যাঁ, পরে দেখা গেল রাজা বাদশারা আসলো, রাজা বাদশাদের হাতে ক্ষমতা চলে গেল, তারা বিভিন্নভাবে দেশ পরিচালনা করতে লাগলো, দেশ শাসন করতে লাগলো। তখনকার রাজারা কীভাবে দেশ পরিচালনা করতো, রাজাদের কী খাবার মানে প্রিয় ছিল, তারা কী ধরনের খাবার খেত, কোন যানবাহনে চড়তো, তারা কীভাবে মানে দিন যাপন করতো, এইসব কাহিনী নিয়েই আসলে গল্পটা। তো আমি প্রথম অংশ থেকে একটু রিডিং দিয়েছি আর শেষ অংশ থেকে একটু রিডিং দিয়েছি। মাঝখানেরগুলো পড়তে পড়তে আলোচনা করে দিব। রিডিংয়ের অংশগুলো আমি এখানে আর দিই নাই। সেকালে পুরুষেরা ছিল শিকার প্রিয়, এগুলো শেষের পৃষ্ঠার আর কি। কুস্তি খেলারও চল ছিল বেশ। মেয়েরা সাঁতার দিতে ও বাগান করতে ভালোবাসতো, মানে মেয়েদের সাঁতার কাটতে আর বাগান করতে পছন্দ করতো। মেয়েরা খেলতো কড়ি খেলা আর ছেলেরা খেলতো দাবা পাশা। ধনী লোকেরা ঘোড়া আর হাতির খেলা দেখতো, যাদের ক্ষমতা ছিল না তারা ভেড়ার লড়াই আর মোরগ মুরগির লড়াই দেখতো। নাচ গানের বেশ প্রসার ছিল তখন। বাদ্যযন্ত্রের মধ্যে ছিল বীণা, বাঁশি, কাড়া, ছোট ডুমরু, ঢাক ইত্যাদি। যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা। হাতির পিঠে ঘোড়া গাড়িতে চড়তো শুধু অবস্থাপন্ন লোক, যাদের অনেক টাকা পয়সা ছিল তারা ছিল চড়তো হাতির পিঠে আর ঘোড়ার গাড়িতে। আর গরুর গাড়িতে সাধারণ মানুষজন চলতো, হ্যাঁ, আর নাহলে পায়ে হেঁটে চলাফেরা করতো। মেয়েরা ডুলিতে চড়তো। ডুলি মানে পালকির ব্যবহার ছিল। ডুলি এক ধরনের পালকি। ধনী লোকদের পালকি হতো খুব সাজানো গোছানো। রাজবাড়িতে হাতির দাঁতের পালকি থাকতো তখনকার দিনে। বেশিরভাগ লোকই থাকতো কাঠ, খড়, মাটির বাড়িতে। ধনী লোকেরা শুধু ইট কাঠের বাড়িতে বসবাস করত। বেশিরভাগ লোক কাঠ আর মাটির বাড়ি মানে কাঠ খড় দিয়ে মাটির বাড়িতে থাকতো, আর ধনী লোকরা থাকতো ইট কাঠের বাড়িতে। উপরের বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে একরকম ছিল না, কেননা সেই পুরনো কাল আর নেই, যখন সবাই মিলেমিশে কাজ করতো। রাজা এসে গেছে সমাজে,
তাই কেউ প্রভু, কেউ ভৃত্য, কেউ প্রভুর প্রভু, কেউ দাসের দাস। তার মানে আগে যখন সাধারণ মানুষরাই শুধু ছিল তখনকার দিনে অনেক সুখ শান্তি ছিল। যখন রাজারা চলে আসলো, রাজা আসার পরে প্রভু ভৃত্য তৈরি হয়ে গেল, কেউ প্রভুর প্রভু, কেউ দাসের দাস। দুজন প্রাচীন সংস্কৃত কবির রচনায় তাই এমন দুটি ছবি পাওয়া যায় যে দুটো সংস্কৃত কবি ছিল, সংস্কৃত ভাষায় লেখালেখি করতো। তাদের কথাগুলো এরকম ছিল যে সে দুটো ছবিতে দেখিয়েছিল তারা একটি দেশের কথা। হ্যাঁ, মেয়েদের বর্ণনা দিয়েছিল, তারা কপালে কাজলের টিপ পরতো, হাতে চাঁদের কিরণের মতো সাদা পদ্মবৃন্তের বালা পরতো, তাগা পরতো, কানে কচি রিঠা ফুলের দুল পরতো, স্নান স্নিগ্ধ কেশে তিল পল্লব, মানে গোসল করে চুল ছেড়ে দিয়ে তারা কেশের তিল পল্লব দিত আর কি। আচ্ছা, আরেকজন এঁকেছেন সংসারের ছবি, নিরানন্দ, তার দেহ শীর্ণ, পরনে ছেঁড়া কাপড়, ক্ষুধায় পেট আর চোখে বসে গেছে শিশুদের যেন এক মনে চালে আর 100 দিন চলে যায়। বলতেছে যে একজন ছবি আঁকলো, একজন কবি ছবি আঁকলো, কীরকম মেয়েদের বর্ণনা দিল, খুব সাজগোজ করে মেয়েরা, তাদের হাতে কানে গলায় দুল টুল থাকে, খুব সাজগোজ করে এরকম। আর এক লেখক বা কবি ছবি আঁকলো এরকম যে নিরানন্দ শীর্ণ দেহ, ছেঁড়া কাপড়, ক্ষুধায় কষ্ট করছে, এরকম কিছু মানুষের। তাহলে দেখো বলছে যে ক্ষুধায় পেট আর চোখ বসে গেছে শিশুদের, এরকম একটা ছবি আঁকলো, যেন 1 মণ চালে তারা 100 দিন চালায়, 1 মণ চাল দিয়ে তারা 100 দিন খায়, এরকম তাদের দেহের অবস্থা। রাজাদের দল এখন আর নেই, মৌর্যগুপ্ত, পাল, সেন, পাঠান, মুঘল, কোম্পানি, রানী, এদের কাল শেষ হয়েছে। তাহলে এখানে রাজাদের যে যুগগুলো ছিল সেই যুগের নামগুলো এখানে দিয়েছে, মৌর্যগুপ্ত, পাল, সেন, পাঠান, মুঘল, কোম্পানি, রানী ইত্যাদি। আজকের দুই কবিও হয়তো দুই প্রান্তে বসে এমনই করে কবিতা লিখছেন। একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা, আরেকজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের কথা, জ্বালাময় দারিদ্র্যের কথা, অপরিসীম বেদনার কথা। সরু চালের সাদা ভাত, গরম ভাতে গাওয়া ঘি, কতকাল ধরে কত মানুষ শুধু তার স্বপ্নই দেখে আসছে। তার মানে কি, কতকাল ধরে মানুষ গরম ভাতের সাথে গাওয়া ঘি খায় না, তার কোনো ইয়েত্তা নাই, ঠিক ঠিকানা নাই, এগুলো শুধু স্বপ্ন দেখে আসছে। তাহলে আমি রিডিং থেকে তোমাদের প্রথম প্যারা এবং শেষ 2-3টা প্যারা নিয়ে আলোচনা করলাম, মাঝখানের প্যারাগুলো নিয়ে আমি আলোচনা করলাম না, দিলাম না এখানে, কারণ ফুল রিডিং নিয়ে আলোচনা করতে গেলে প্রশ্নের উত্তরে অনেক সময় চলে যাবে, ক্লাসটাও অনেক বড় হয়ে যাবে। আমাদের গল্পটার মধ্যে এরকম কাহিনী আর কি, যে তখনকার দিনে রাজা বাদশাহ যারা ছিল তারা কীভাবে জীবনযাপন করতো, তারা কী খেতে পছন্দ করতো, তাদের পোশাক আশাক কেমন ছিল, সাধারণ মানুষের পোশাক আশাক কেমন ছিল, তারা কিসে চড়তো, সাধারণ মানুষ কিসে চড়তো, এই সব কাহিনী নিয়েই আসলে গল্পটা লেখা। তাহলে আমরা পরবর্তী অংশে যাই। এখানে আমি তোমাদের মূল ভাব দিয়েছি গল্পটার। ইতিহাসের পৃষ্ঠায় সময় তার সব চিহ্ন লুকিয়ে রাখে। এটা শুধু রাজা বাদশাদের কথা নয়, বরং ইতিহাসের বড় অংশ জুড়ে রয়েছে সাধারণ মানুষের কথা। এই মূলভাবের সঙ্গে নিজের কিছু কথা জুড়ে দিয়ে আরেকটু বড় করে নিবা। কতকাল ধরে রচনায় বাঙালির 2500 বছরের প্রাচীন ইতিহাসের ধারা বিশ্লেষণ করা হয়েছে। এতে রাজা, মন্ত্রী, সামন্ত, সৈন্য সব মানুষের জীবনের কথা রয়েছে। 1000 বছর আগে দেশের পুরুষরা ধুতি পরতো, মেয়েরা শাড়ি পরতো, শুধু যোদ্ধারা জুতা ব্যবহার করতো, সাধারণ লোকেরা জুতা সামর্থ্যের বাহিরে ছিল, তবে তারা পায়ে কাঠের খড়ম পরতো। এছাড়া সাজসজ্জার দিকে ঝোঁক ছিল বাঙালির। নারী ও পুরুষেরা নানা বাহারের চুল রাখতো, ছেলেরা বাবরি চুল রাখতো, মেয়েরা বিভিন্ন ধরনের খোপা করতো, খোপায় ফুল দিত, খুব সাজগুজ করতো। মেয়েরা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করতো। মেয়েরা একটু স্বাস্থ্য বেশি বরাবর সারা জীবনই পছন্দ করে। নারীদের পাশাপাশি পুরুষদেরও অলংকার ব্যবহারের চল ছিল। তখন নারীরা শুধু অলংকার পরতো না, পুরুষরাও তখন অলংকার পরতো। এর সাথে তোমরা মূলভাবটা আরেকটু বড় করে নিবে। এবার আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। আমাদের বইয়ের যেই অনুশীলনী আছে, অনুশীলনীর প্রশ্নের প্রথম প্রশ্ন বলছে, এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা? রচনাটি বাঙালি জাতির ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নিয়ে লেখা। খ নম্বর প্রশ্নে বলছে, এই লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য বের করো। আমরা যে বিশ্লেষণমূলক লেখা বললাম, বিশ্লেষণমূলক লেখার মধ্যে বিবরণ থাকে, তথ্য থাকে। তাহলে বিবরণ তথ্য যখন থাকে তখন সেটা বিশ্লেষণমূলক হয়ে যায়। এই লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য নিচে দেওয়া হলো। আলো আধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। 1 নম্বর। 2 নম্বর, লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করতো, চাষ করতো, ঘর বাঁধতো, দেশ চালাতো। কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়মকানুন দেখা দিল। মৌর্যগুপ্ত, পাল, সেন, পাঠান, মুঘল, কোম্পানি, রানী, এদের কাল শেষ হয়েছে। একজন লিখেছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা, আরেকজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের, জ্বালাময় দারিদ্র্যের, অপরিসীম বেদনার। এগুলো হচ্ছে আমাদের বিশ্লেষণমূলক বাক্য। 3 নম্বর গ নম্বর প্রশ্ন বলছে, বিবরণমূলক লেখার সাথে এই লেখার কি কি মিল আছে, অমিল আছে? বিবরণমূলক লেখার সাথে এই লেখার মিল অমিল দুই আছে। বিবরণমূলক লেখায় যেমন বর্ণনা থাকে, এখানেও সেই বর্ণনা আছে। বিবরণমূলক লেখায় যেখানে তথ্য থাকে, এখানেও নানা তথ্যের সমাবেশ রয়েছে। তবে অমিল হলো এই জায়গায় যে বিবরণমূলক লেখায় বিশ্লেষণ থাকে না, আর এই লেখাটাতে
বিশ্লেষণ থাকে, বিশ্লেষণধর্মী লেখা এটা। এরপর বলতেছে তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কী কী মিল অমিল আছে। তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির সবচেয়ে বড় মিল হচ্ছে দুই ধরনের লেখাই বিবরণের মাধ্যমে লিখিত। আবার তথ্যমূলক লেখাই যেখানে তথ্যই প্রধান, এ লেখায় নানা রকম তথ্য দেওয়া আছে। তবে অমিল এই জায়গায় যে তথ্যমূলক লেখায় যেখানে তথ্যই দেওয়া থাকে, এই লেখায় তথ্যের পাশাপাশি বিশ্লেষণও থাকে। তাহলে মিল অমিলগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে। এই লেখার ওপর তোমার মতামত কী? বলতেছে এই লেখাটি একটি বিশ্লেষণমূলক লেখা। এই লেখায় আমরা বাঙালি জাতির ইতিহাস, সমাজ, সংস্কৃতির নানা পরিচয় পাই। এই লেখার মাধ্যমে আমরা বিশ্লেষণাত্মক ভঙ্গিতে ইতিহাসের ধারা পরিবর্তন, সমাজের বিকাশ এবং সংস্কৃতির বিবর্তন ধারা সম্পর্কে জানতে পারি। এরপরে এই বইয়ের শব্দার্থগুলো এখানে দেওয়া হয়েছে। গর্দান যাওয়া মানে মাথা কাটা, ঘোড়াচুর মানে এক ধরনের খোপার নাম, ডুলি হচ্ছে ছোট পালকি, তাগা হচ্ছে বাহুতে পরার অলঙ্কার, তারুঞ্জু হচ্ছে কানে পরার অলঙ্কার, তিল পল্লব হচ্ছে তিল গাছের কচি পাতা, নিরানন্দ হচ্ছে আনন্দহীন, পদ্মবৃন্ত হচ্ছে পদ্ম ফুলের বোটা, বদৌলত হচ্ছে কারণ, মাকড়ি হচ্ছে এক প্রকার দুল, লোক লস্কর হচ্ছে সশস্ত্র লোক এবং তাদের সহযোগী, শীর্ণ হচ্ছে রোগা, সামন্ত হচ্ছে জমিদার, সুবর্ণকুল হচ্ছে সোনার দুল, স্থান স্নিগ্ধ কেশ হচ্ছে ধোয়া চুল। চুল গোসল করার পরে ধুয়ে দেওয়া হয়, সেটাকে বলতেছে স্নান স্নিগ্ধ কেশ। তাহলে এই শব্দার্থগুলো অবশ্যই শিখতে হবে, কারণ আমাদের ছোট প্রশ্ন যেহেতু আসবে, শব্দার্থ ছাড়া কিন্তু হবে না। এরপর কতকাল ধরে রচনা লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। আমাদের মূল বইয়ের 99 পৃষ্ঠায় এটা আছে। ইতিহাস বলতে শুধু রাজা বাদশাদের কথা বোঝায় না, সব মানুষের কথা বোঝায়। এই রচনায় বাঙালির গত 2500 বছরের ইতিহাসের কথা বলা হয়েছে। রাজা, মন্ত্রী, সামন্ত, সৈন্য, সকল মানুষের জীবনের কথা। কীভাবে দেশের মানুষ দেশ চালাতো, কাজ করতো, ঘর বাঁধতো, কাপড় পরতো, খাওয়া দাওয়া করতো, এই সকল কথাই গল্পের মধ্যে আলোচনা করা আছে। লেখকের বর্ণনা মতে 1000 বছর আগে এদেশের পুরুষরা ধুতি পরতো, মেয়েরা শাড়ি পরতো। শুধু যোদ্ধারা জুতা ব্যবহার করতো আর সাধারণ লোকরা জুতা পরার সামর্থ্যের বাহিরে ছিল, তবে তারা পায়ে খড়ম পরতো। এছাড়া সাজসজ্জা তখন বাঙালির খুব ঝোঁক ছিল সাজসজ্জার প্রতি। নারী ও পুরুষরা নানা রকম বাহারের চুল রাখতো। মেয়েরা নানা রকম প্রসাধন সামগ্রী ব্যবহার করতো। নারীদের পাশাপাশি পুরুষদেরও অলঙ্কার ব্যবহারে চল ছিল। তবে ধনী গরিবের অলঙ্কারের পার্থক্য ছিল। ভাত ছিল বাঙালির প্রিয় খাবার। নানা রকম তরকারি দিয়ে প্রতিদিন অন্নভোজন হতো। ভাত আর মাছ ছিল প্রিয় খাবার। শুটকির চলও সেকালে ছিল। হ্যাঁ, দক্ষিণাঞ্চলে শুটকি পাওয়া যেত, আমরা গল্পের মধ্যে পড়ব, এরকম কথা আছে। ছাগল, হরিণ, পাখির মাংস সবাই খেত। ফল ফলাদির মধ্যে আম, কাঁঠাল, তাল, নারিকেল ছিল সবার প্রিয়। তাহলে আমরা বইয়ের ভাষায় গল্পটা পড়লাম। এখন বলছে কতকাল ধরে রচনায় যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে, সেগুলো নিয়ে তুমি নিচের ছকে কিছু কথা লেখো। বলতেছে যে সূক্ষ্ম পাটের সুতোই দিয়ে কাপড় তৈরি করা ছিল। ওই প্রাচীন যুগে 2500 বছর আগে কোনো উন্নতি প্রযুক্তি ছিল না। এই সূক্ষ্ম পাটের সুতো দিয়ে কীভাবে কাপড় তৈরি হতো, এটা আমার জানার খুব আগ্রহ। আর একটা বলছে যে কতকাল ধরে রচনায় যা আছে, মেয়েরা তো বটেই, ছেলেরাও সে যুগে অলঙ্কার ব্যবহার করতো। আমরা সাধারণত এখন কি দেখি, ছেলেরা অলঙ্কার পরে না, কিন্তু সেই যুগে ছেলেরা অলঙ্কার পরতো। এটা আমার মনের মধ্যে একটা কৌতূহল জাগে। আমরা রাজা বাচ্চাদের যেই বিভিন্ন নাটক সিরিয়ালগুলো দেখি, সিনেমাগুলো দেখি, ওইখানে দেখি ওনারা কানের দুল, তারপর গলার হার, হাতে চুড়ি টুড়ি অনেক কিছুই পরে থাকে। আগের দিনে এগুলোর চল ছিল। তাহলে এগুলো হচ্ছে আমার মনে প্রশ্ন। এরপর বলতেছে কতকাল ধরে লেখাটির প্রায় পুরো অংশের লেখক এই অঞ্চলের প্রাচীন যুগের সংস্কৃতির পরিচয় দিয়েছেন। নারী ও পুরুষ কোন ধরনের পোশাক অলঙ্কার পরত, এখানকার মানুষ কোন ধরনের খাবার খেত, তাদের পছন্দের অপছন্দের বিষয় কী ছিল, এগুলোর বিবরণ লেখক দিয়েছেন। এই বিবরণ দিতে গিয়ে লেখককে বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করতে হয়েছে। বলছে যে ছক বা সারণীতে যেসব সংখ্যা বা বিষয় থাকে সেগুলোকে বলা হয় উপাত্ত। উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তথ্য পাওয়া যায়। নিচের ছকে কিছু উপাত্ত আছে। 1971 সালে পাকিস্তান বাহিনীর ভয়াবহ অত্যাচারে বিপুল সংখ্যক মানুষ সীমান্ত অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রদেশে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়া মানুষকে শরণার্থী বলা হয়। তাদের জন্য বহু সংখ্যক আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। এই ছকে উপাত্ত হিসাবে আশ্রয়কেন্দ্র, শরণার্থীর সংখ্যা তুলে ধরা হয়েছে। এখন এটা নিয়ে আমরা আলোচনা করব যে মহান মুক্তিযুদ্ধে বন্ধুরাষ্ট্র ভারত কীভাবে আমাদেরকে সাহায্য করেছিল। অকৃত্রিম বন্ধুরাষ্ট্র ছিল ভারত। মুক্তিযুদ্ধকালে ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন সীমান্তে শরণার্থী আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেয়। ভারতের 7টি প্রদেশে সর্বমোট 825টি শরণার্থী আশ্রয়কেন্দ্র নির্মিত হয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মধ্যপ্রদেশের প্রধান প্রধান আশ্রয়কেন্দ্র গড়ে উঠেছিল। ভারতের বিভিন্ন শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় 1 কোটি মানুষ আশ্রয় নিয়েছিল। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল। পশ্চিমবঙ্গের বেশি সংখ্যক শরণার্থীরা আশ্রয়কেন্দ্র ছিল ত্রিপুরায়। অন্যদিকে মধ্যপ্রদেশে 3টি শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল। উত্তরপ্রদেশে সবচেয়ে কম সংখ্যক শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল। মধ্যপ্রদেশের আশ্রয়কেন্দ্রের তুলনায় শরণার্থীর সংখ্যা ছিল অধিক।
তাহলে এখানে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত কীভাবে সাহায্য করেছিল সেটা নিয়ে একটু আলোচনা। তারপরে বলতেছে যে উপাত্ত বিশ্লেষণ করেছে কীভাবে। ছকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের 7টি ভিন্ন ভিন্ন প্রদেশের কতগুলো শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল এবং কেন্দ্রগুলোতে শরণার্থীর সংখ্যা কত ছিল তা উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি আশ্রয়কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে 492টি। তারপর বলতেছে সবচেয়ে কম আশ্রয়কেন্দ্র ছিল উত্তরপ্রদেশে 1টি। সবচেয়ে কম শরণার্থী ছিল উত্তরপ্রদেশে। তারপর বলছে যে পশ্চিমবঙ্গে আশ্রয়কেন্দ্রের সংখ্যা সম্মিলিতভাবে 6টি প্রদেশের চেয়ে বেশি। আসামের আশ্রয়কেন্দ্র ছিল 3 গুণের সংখ্যা বিহারের 3 গুণের বেশি। আশ্রয়কেন্দ্রের সংখ্যা বিবেচনায় সবচেয়ে কম শরণার্থী ছিল বিহার প্রদেশে। ত্রিপুরা রাজ্যের আশ্রয়কেন্দ্রের সংখ্যা পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি হলেও শরণার্থীর সংখ্যা ছিল প্রায় 5 ভাগের 1 ভাগ। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন প্রদেশে শরণার্থী আশ্রয়কেন্দ্র স্থাপন করে ভারত বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে উদাহরণ স্থাপন করেছে। তাহলে আমরা বইয়ের যে প্রশ্নের যেই উত্তরগুলো চেয়েছে তথ্য উপাত্ত সব আমরা এখানে দিয়ে দিয়েছি। তাহলে আজকে কতকাল ধরে গল্পটা এখানে শেষ করছি। এখানে কতকাল ধরে 2টা ক্লাস থাকবে। একটা ক্লাসে গল্প নিয়ে আলোচনা আর বইয়ের প্রশ্নের উত্তর, আর একটা ক্লাসে ছোট প্রশ্ন বা এক কথায় উত্তর। তাহলে সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ করলাম।